আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমরা যে টপিকসটি নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাফি। আমরা সবাই হয়তো জানি হিউম্যান বডির সকল অর্গান তাদের কাজগুলো করার সময় এক ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল রিপ্রেজেন্ট করে বা প্রডিউস করে, যেটাকে আমরা বায়ো ইলেকট্রিক সিগন্যাল বা অ্যাকশন পটেনশিয়াল বলি। তো হার্টও বেসিক্যালি এই ধরনের একটা অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট করে এবং হার্টের এই অ্যাকশন পটেনশিয়ালটাকে বলা হয় ইসিজি। আমরা একটু হার্টের একটা বেসিক পার্টসগুলো দেখে নিই। হার্টের মধ্যে আমরা যদি দেখি, হার্টে অ্যাকচুয়ালি 4টি চেম্বার থাকে। উপরের দিকের অংশটাকে অ্যাট্রিয়াম বলা হয় আর নিচের দিকের অংশটাকে ভেন্ট্রিকল বলা হয়। এবং উপরের দিকের অ্যাট্রিয়ামটাকে আবার তাদের পজিশনের উপর বেস করে রাইট সাইড এবং লেফট সাইডে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামে ভাগ করা হয়। আর ভেন্ট্রিকলের নিচের দিকের অংশটাকে বা ভেন্ট্রিকলকেও দুই ভাগে ভাগ করা যায়, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। আজকে আমরা আমাদের বোঝানোর সুবিধার জন্য হার্টের একটি ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামের মাধ্যমে পুরো প্রসেসটা এক্সপ্লেন করব। এবং আজকে আমরা দেখার চেষ্টা করব হার্টের মধ্যে যে অনেকগুলো সেল আছে, হার্টের যে অনেক সেল আছে যেগুলোকে মায়োকার্ডিয়াক সেল বলা হয়, এই মায়োকার্ডিয়াক সেলগুলোর মধ্যে অ্যাকশন পটেনশিয়ালটা কীভাবে জেনারেট হয় এবং সেই অ্যাকশন পটেনশিয়ালের কারণে ইসিজির যে রিপ্রেজেন্টেশন আছে সেটা কিভাবে ক্রিয়েট হয়। হার্টের যে বায়োইলেকট্রিক সিগন্যাল বা অ্যাকশন পটেনশিয়াল আছে সেটাকে পিকিউআরএসটি ওয়েভও বলা হয় এবং সেটা দেখতে অনেকটা এরকম। তো এই সিগন্যালটা কিভাবে ক্রিয়েট হচ্ছে সেটাই আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। সো কিপ ওয়াচিং। ফার্স্ট অফ অল, আমরা যদি ইসিজি জেনারেশন দেখতে চাই তাহলে আমাদের শুরু করতে হবে অ্যাকশন পটেনশিয়াল থেকে। আমাদের সবার মনে আছে সেলটা যখন রেস্টে থাকে তখন সেটার মধ্যে যে পটেনশিয়াল থাকে সেটা হচ্ছে রেস্টিং পটেনশিয়াল। এরপর বাইরে থেকে যদি কোনো রকম ট্রিগার বা আয়নিক কারেন্ট আসে তাহলে সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যায় এবং এটার মধ্যে ডিপোলারাইজেশন ক্রিয়েট হয়। এবং ডিপোলারাইজেশন হওয়ার পর এখানে যেন অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়, তারপর আস্তে আস্তে সোডিয়াম পটাশিয়াম পাম্প ওপেন হয়ে যায় এবং সেখানে রিপোলারাইজেশন ক্রিয়েট হয়। তাহলে আমরা ইনিশিয়ালি অবস্থায় বলতে পারি যে এখানে রেস্টিং পটেনশিয়াল থাকে, তারপর সে যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজে চলে যায় যেটাকে আমরা বলি থ্রেশহোল্ড পটেনশিয়াল, তাহলে সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায় এবং সেখানের মধ্যে আস্তে আস্তে পোলারিটি পজিটিভ হতে থাকে। এবং এক সময় যখন পিক পটেনশিয়াল অ্যাকশন পটেনশিয়ালে চলে যায় তারপর সেখানের মধ্যে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা ওপেন হয়ে যায় এবং রিপোলারাইজেশন স্টার্ট হয়ে যায়। তাহলে অ্যাকশন পটেনশিয়ালে টোটাল 3টা পার্ট। ফার্স্টে আমরা বলতে পারি রেস্টিং পটেনশিয়ালের পর ডিপোলারাইজেশন, দেন প্লাটো ফেজ বা স্টেবল স্টেট, দেন রিপোলারাইজেশন। তো এবার আমরা একটা হার্টের জন্য পুরো প্রসেসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি। আমরা এখানে যেটা দেখার চেষ্টা করতে যাচ্ছি সেটা হচ্ছে হার্টের একটা ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম, এক্স্যাক্ট ডায়াগ্রাম না। তাহলে ফার্স্ট অফ অল হার্টের ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম দেখার জন্য আমরা যদি একটু দেখি তাহলে হার্টের টোটাল 4টা চেম্বার। তাহলে উপরের দিকে 2টো এবং নিচের দিকে 2টো। উপরের দিকে 2টোর সাথে আমরা যদি এখানে আরও 2টো পার্ট দেখি, একটাকে আমরা বলতে পারি এসএ নোড, এটা হচ্ছে এসএ নোড, এবং আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এভি নোড। হার্টের উপরের দিকে যে গ্রিন 2টো চেম্বার আছে এগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম, আর নিচের ব্লু চেম্বারগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি ভেন্ট্রিকল। এটা হচ্ছে ভেন্ট্রিকলের ওয়াল এবং এটা হচ্ছে অ্যাট্রিয়ামের ওয়াল। ভেন্ট্রিকলের ওয়ালটা নর্মালি অ্যাট্রিয়ামের ওয়ালের থেকে পুরু হয় বা থিক হয় এবং এই থিকনেসের উপর বেস করে ইসিজি সিগন্যাল জেনারেশনে কিছু বা তারতম্য আছে। তো এখানে আমরা একটু মার্ক করে ফেলি, এটা হচ্ছে এসএ নোড এবং এটা হচ্ছে এভি নোড। এবং আমরা যদি অ্যাট্রিয়ামেরও 2টো ভাগ করি তাহলে সাইডের উপর বেস করে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল। এবং আমাদের যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে একটা ইনসুলেটর আছে সেটাকে বলা হয় ফাইব্রাস অ্যানুলাস, যেটা ইসিজি সিগন্যাল জেনারেশনে একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওকে, এবার আমরা একটু ইসিজি সিগন্যাল জেনারেশনটা ডিসক্রাইব করি। তাহলে আমাদের এই যে হার্টটা আছে, এই হার্টের মধ্যে আমাদের অবশ্যই আমরা জানি অনেকগুলো মায়োকার্ডিয়াক সেল আছে, তো যেগুলোর মধ্যে ইসিজি সিগন্যালটা জেনারেট হবে। তো আমরা হার্টের কোনো একটা অংশে আমরা ধরলাম যে নিচের দিকের কোনো একটা অংশের কিছু অ্যামাউন্ট অফ মায়োকার্ডিয়াক সেলকে নিয়ে ডিসকাশন করি। তাহলে যে পোর্শনটা আমরা নিলাম তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি এখানের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ মায়োকার্ডিয়াক সেল আছে, অনেকগুলো মায়োকার্ডিয়াক সেল এখানের মধ্যে থাকবে।
তো আমরা দেখার চেষ্টা করব ইচ মায়োকার্ডিয়াক সেলের মধ্যে কীভাবে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয় এবং এই ইচ অ্যাকশন পটেনশিয়ালের কারণে টোটাল অ্যাকশন পটেনশিয়ালটা কীরকম হয়। তাহলে আমরা যদি দেখি এই যে অনেকগুলো মায়োকার্ডিয়াক সেল আছে, এখানের মধ্যে যদি এখন কোনো কারণে এক্সটার্নাল স্টিমুলেশন আসে তাহলে অবশ্যই এখানে ফার্স্ট যে প্রসেসটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে ডিপোলারাইজেশন ক্রিয়েট হবে, এবং ডিপোলারাইজেশন ক্রিয়েট মানে এখানে আস্তে আস্তে পজিটিভ আয়ন ক্রিয়েট হবে, এবং এই পজিটিভ আয়নগুলো কী করবে আস্তে আস্তে বাম সাইডে যদি আমাদের স্টিমুলেশনটা ক্রিয়েট হয় তাহলে বাম সাইড থেকে ডান সাইডের দিকে মুভ করতে থাকবে, এবং এই যে বাম সাইড থেকে ডান সাইডে মুভ করে যাচ্ছে এটাকে আসলে আমরা একটা কার্ডিয়াক ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি, এবং যেহেতু পজিটিভ এখানে মুভ করছে এইখানে কার্ডিয়াক ভেক্টরের সাইন হবে পজিটিভ, যদি নেগেটিভ মুভ করতো তাহলে হতো নেগেটিভ। এবং এই ডিপোলারাইজেশন স্টেপটা হওয়ার পর আমরা বলতে পারি একসময় গিয়ে সকল সেলই পজিটিভ হয়ে যাবে, এবং এই সময় যেহেতু সকল সেলই পজিটিভ, কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটি নেই, তাহলে এটাকে আমরা কোনো কার্ডিয়াক ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করবো না। এবং আমরা হয়তো জানি যেদিকে লাস্ট ডিপোলারাইজেশন হয় সেদিকে ফার্স্ট রিপোলারাইজেশন হয়, এবং রিপোলারাইজেশন হওয়া মানে আবার সে পজিটিভ থেকে নেগেটিভে চলে যায়। তাহলে আমরা বলতে পারি এখন তাহলে কি হবে, যেহেতু লাস্ট ডিপোলারাইজেশন ডান সাইডে হয়েছে তাহলে ডান সাইড থেকে আস্তে আস্তে রিপোলারাইজেশন শুরু হবে, এবং যেহেতু এটা একটা নেগেটিভ আয়ন মুভ করছে ডান সাইড থেকে বাম সাইডে, তাহলে এখানে যে কার্ডিয়াক ভেক্টরটা হবে সেটা সাইনটা হবে ডান টু বাম বা রাইট টু লেফট। কিন্তু যদি অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনটা বা ইসি সিগন্যাল জেনারেশনটা আমাদের এক্ষেত্রে বাম সাইড স্টিমুলেশন হয়েছে, কিন্তু সেটা যদি ডান সাইডে হতো তাহলে পুরো প্রসেসটা উল্টো হতো, এটা আমরা হয়তো বা বুঝতে পারছি। এবং একসময় গিয়ে আমরা এটাও বুঝতে পারি যে সবগুলো সেলেই আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি যেহেতু সব সেল মাইনাস এখানেও কোনো কার্ডিয়াক ভেক্টর থাকবে না। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে দেখি টোটাল 4টে স্টেপ আছে। ফার্স্ট স্টেপটা হচ্ছে ডিপোলারাইজেশন, সেকেন্ড স্টেজটা হচ্ছে সব ডিপোলারাইজ হয়ে প্লাটো ফেজ, থার্ড স্টেজটা হচ্ছে আমাদের রিপোলারাইজেশন, এবং ফোর্থ স্টেজটা হচ্ছে আবার রেস্টিং পটেনশিয়ালে ব্যাক করা। এবার তাহলে আমরা একটু গ্যালভানোমিটার থিওরিটা দেখি। আমি যদি এখন একটা মায়োকার্ডিয়াক সেলের পোর্শনটা আছে সেখানের মধ্যে যদি একটা গ্যালভানোমিটার কানেক্ট করে ফেলি এবং লেফট সাইডটাকে যদি এ বলি এবং রাইট সাইডটাকে যদি বি বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্যালভানোমিটারের যেহেতু দুটো প্রান্ত আছে, একটা হচ্ছে পজিটিভ এবং একটা হচ্ছে নেগেটিভ, তো আমরা এ প্রান্তে নেগেটিভটাকে কানেক্ট করলাম এবং বি প্রান্তে পজিটিভটাকে কানেক্ট করলাম। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যদি এখানে কোনো কার্ডিয়াক ভেক্টর ক্রিয়েট হয় এ টু বি এবং সেটা যদি পজিটিভ হয়, তাহলে আমরা এটা হয়তো বা মনে রাখার জন্য বলতে পারি যে পজিটিভ ভেক্টর যদি পজিটিভ সাইডে যায় তাহলে গ্যালভানোমিটারে একটা ডিফ্লেকশন আসবে পজিটিভ। আর যদি এখানে একটা নেগেটিভ কার্ডিয়াক ভেক্টর ক্রিয়েট হয় এবং সেটার ডিরেকশন যদি বি টু এ হয়, তার মানে নেগেটিভ ভেক্টর যদি নেগেটিভের ইলেকট্রোডের দিকে যায় তাহলে গ্যালভানোমিটারের যে ডিফ্লেকশনটা আসবে সেটাও হচ্ছে পজিটিভ। তার মানে যে কার্ডিয়াক ভেক্টরটা যে সাইনের দিকে যাবে সেটা যদি সেম সাইন হয় তাহলে অবশ্যই পজিটিভ ডিফ্লেকশন হবে, আর যদি ডিফারেন্ট সাইন হয় তাহলে সেটা নেগেটিভ ডিফ্লেকশন হবে। এটা আমাদের বোঝার সুবিধার জন্য, মনে রাখার সুবিধার জন্য আমরা এটা বলতে পারি। এবার একটু আমরা ইসিজি জেনারেশনটা দেখি। তাহলে ফার্স্ট অফ অল হার্টের মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে এসএ নোড, এবং এই এসএ নোডটাই বেসিক্যালি আমাদের যে ইসিজি সিগন্যালের অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন আছে সেটা সোর্স হিসেবে কাজ করে। তাহলে ফার্স্ট অফ অল এসএ নোড এক ধরনের স্পেশাল টাইপ অফ সেল দ্বারা ক্রিয়েটেড, সেটাকে বলা হয় পেসমেকার সেল, এবং পেসমেকার সেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা নির্দিষ্ট সময় পর পর সিগন্যাল ক্রিয়েট করতে পারে, এবং এই সিগন্যালগুলাই বেসিক্যালি তার আশেপাশে যে অ্যাট্রিয়াম সেলগুলো আছে সেগুলোকে স্টিমুলেট করে। তাহলে আমাদের যে এসএ নোডের পাশে অ্যাট্রিয়াম সেলগুলো আছে সেগুলোর যে স্টিমুলেশনটা আছে সেটা এখানে প্রোভাইড করবে এসএ নোড। তাহলে আমরা এখানে বলতে পারি এসএ নোড যদি স্টিমুলেশনটা ক্রিয়েট করে তাহলে অ্যাট্রিয়ামগুলো আস্তে আস্তে ডিপোলারাইজ হবে, এবং ডিপোলারাইজেশনটা মানে হচ্ছে পজিটিভ আয়ন, এবং পজিটিভ আয়নটা আস্তে আস্তে মুভ করতে থাকবে, এবং যদি এটা মুভ করতে থাকে তাহলে এখানে একটা কার্ডিয়াক ভেক্টর ক্রিয়েট হবে, এবং সেই কার্ডিয়াক ভেক্টরটা অবশ্যই একটা পজিটিভ কার্ডিয়াক ভেক্টর ক্রিয়েট হবে। এবং আমরা বলতে পারি একসময় গিয়ে টোটাল অ্যাট্রিয়ামটাই ডিপোলারাইজ হয়ে যাবে, তার মানে সকল অ্যাট্রিয়ামের সকল সেলগুলাই আস্তে আস্তে পজিটিভ হয়ে যাবে, এবং সেটা পজিটিভ হইতে হইতে অবশ্যই সেলগুলো নিচের দিকে এসে নিচের দিকে সেলগুলোকেও পজিটিভ করার চেষ্টা করবে, কিন্তু এখানে একটা ইনসুলেটর আছে যেটাকে আমরা বলি ফাইব্রাস অ্যানুলাস, সে ভেন্ট্রিকেলকে ডিপোলারাইজ হতে দিবে না।
ডিপোলারাইজ হবে এভি নোড। কিন্তু এভি নোডের স্পেশাল টাইপ অফ সেলের কারণে এখানে প্রচুর পরিমাণ সেল খুব কম জায়গায় থাকার কারণে এখানে যে ভেক্টরটা ক্রিয়েট হবে সেটা অনেক ছোট, এবং অনেক ছোট ভেক্টর ক্রিয়েট হওয়ার কারণে এখানে কার্ডিয়াক ভেক্টরটা এতই ছোট হয় যে এটা অনেক সময় আমরা যদি গ্যালভানোমিটারে দেখতে চাই সেটাতে আসলে কোনো ডিফ্লেকশনই থাকে না। এর পরবর্তীতে এভি নোডের সাথে নিচের দিকে ভেন্ট্রিকেলে লেফট বান্ডেল ব্রাঞ্চের মাধ্যমে সেপ্টাম কানেক্টেড, এবং এই সেপ্টামের মাধ্যমে আস্তে আস্তে কিছু অ্যামাউন্ট অফ সেপ্টামের সেল পজিটিভ হয়ে যাবে বা ডিপোলারাইজ হয়ে যাবে। এবং যেহেতু লেফট বান্ডেল ব্রাঞ্চের সাথে এভি নোডে কানেকশনটা আছে, তাহলে এখানের মধ্যে সেপ্টামটা ডিপোলারাইজ হবে নিচের পোর্শনটায়, এবং আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে সেপ্টামটা ডিপোলারাইজ হতে থাকবে। তার মানে পজিটিভ আয়নগুলো নিচের থেকে উপরের দিকে যেতে থাকবে। তাহলে এখানে যে কার্ডিয়াক ভেক্টরটাও ক্রিয়েট হবে সেটার ডিরেকশন হবে নিচের থেকে উপরের দিকে। এবং সেপ্টাম ডিপোলারাইজেশনের পর আস্তে আস্তে সেপ্টামের সাথে কানেক্টেড নিচের দিকে মেজর ভেন্ট্রিকেলটাও ডিপোলারাইজ হতে থাকবে। তো যেহেতু ভেন্ট্রিকেল বিশাল অংশ মেজর পার্টে, তো এখানে রাইট সাইড এবং লেফট সাইডে দুইটা কার্ডিয়াক ভেক্টর ক্রিয়েট হবে, রাইট ভেন্ট্রিকেলের দিকে একটা, লেফট ভেন্ট্রিকেলের দিকে একটা। কিন্তু যেহেতু আমরা জানি লেফট ভেন্ট্রিকেলের ওয়াল থিকনেসটা রাইট ভেন্ট্রিকেলের থেকে বেশি, সেজন্য লেফট ভেন্ট্রিকেলের কার্ডিয়াক ভেক্টরের ম্যাগনিটিউডটা বেশি হবে এবং রেজাল্টেন্ট কার্ডিয়াক ভেক্টরটা লেফট ভেন্ট্রিকেলের দিকেই থাকবে। এরপর বেসিক্যালি যে পার্টটা ভেন্ট্রিকেলে বাকি আছে সেটা হচ্ছে ব্যাসাল। এরপর ব্যাসালটা আস্তে আস্তে ডিপোলারাইজ হওয়া শুরু করবে এবং এখানের মধ্যেও দুই সাইডে দুইটা ছোট ছোট কার্ডিয়াক ভেক্টর ক্রিয়েট হবে। তাহলে আমরা যদি একটু ডিসক্রাইব করি, এখানের মধ্যে টোটাল আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন হচ্ছে, দেন এভি নোডের ডিপোলারাইজেশন হচ্ছে, তারপর লেফট বান্ডেল ব্রাঞ্চের মাধ্যমে সেপ্টাম ডিপোলারাইজেশন হচ্ছে, তারপর মেজর ভেন্ট্রিকেলটা ডিপোলারাইজেশন হচ্ছে, এরপর ব্যাসাল ডিপোলারাইজেশন হচ্ছে। এখানে আমাদের হয়তো মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশনের কার্ভটা আমরা একটা ভেক্টর দিয়ে দেখাচ্ছি, কিন্তু ভেন্ট্রিকেল এতগুলো ভাগ কেন? এটার একটা খুব স্পেসিফিক রিজন আছে। আমরা হয়তো জানি যে এই যে কার্ডিয়াক ভেক্টরগুলো ক্রিয়েট হচ্ছে, এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এটার ম্যাগনিটিউডটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে যে এটা যেখানে যে সেলগুলোতে ক্রিয়েট হচ্ছে সেখানের মধ্যে সেলের থিকনেস কত বা কোন ধরনের সেলের এগুলো। যেমন আমরা জানি ভেন্ট্রিকেলের সেলের থিকনেসটা, ওয়ালের থিকনেসটা বেসিক্যালি বড়, বেশি থিকনেস থাকে। তার মানে ওয়ালের থিকনেস বেশি হওয়া মানে এখানে অ্যামাউন্ট অফ সেল বেশি এবং এখানে ভেক্টরগুলোও সেজন্য ম্যাগনিটিউড বেশি হয় অ্যাট্রিয়ামের তুলনায়। এবং ভেন্ট্রিকেলে এক ধরনের স্পেশাল টাইপ অফ ফাইবার থাকে, সেটার নাম হচ্ছে পার্কিনজি ফাইবার। এই পার্কিনজি ফাইবারের কারণে এখানে যে অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেশন হয় সেটা অনেক ফাস্ট হয় বা ডিপোলারাইজেশনটা অনেক ফাস্ট যায়। এইটা আসলে আমরা এক্সপ্লেন করতে পারি অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেশনের মাধ্যমে। এখানে অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেশনটা অনেক ফাস্টার, তার কারণ এই পার্কিনজি ফাইবারে গ্যাপ জাংশনের পরিমাণ বেশি থাকে, তাহলে অনেক ফাস্ট অ্যাকশন পটেনশিয়ালটা মুভ করে। এবং যেহেতু ভেন্ট্রিকেলে অনেক পার্কিনজি ফাইবার থাকে, তার কারণে অ্যাকশন পটেনশিয়াল অনেক ফাস্ট মুভ করার কারণে এখানে যে ডিপোলারাইজেশন প্রসেসটা আছে সেটা অনেক ফাস্টার হয়। তাহলে এখানে এভি নোডের ডিপোলারাইজেশনটা স্লো কেন হয়? কারণ এভি নোডের ডিপোলারাইজেশনটা ডিপেন্ডেন্ট হচ্ছে ক্যালসিয়াম। অন্যান্য সকল ডিপোলারাইজেশন কিন্তু সোডিয়াম ডিপেন্ডেন্ট, কিন্তু এভি নোডের ডিপোলারাইজেশনটা ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট হওয়ার কারণে এই প্রসেসটা অনেক স্লো হয় এবং ম্যাগনিটিউডটা অনেক লো হয়। লাস্ট যে পোর্শনটা ডিপোলারাইজ হয় ফার্স্ট, সে পোর্শনটা রিপোলারাইজ হয়। তাহলে এখানে রিপোলারাইজেশনটা শুরু হবে ভেন্ট্রিকেলের আউটার সারফেস থেকে, এবং আউটার সারফেসের সকল সেলগুলা ফার্স্ট রিপোলারাইজ হয়ে যাবে, তার মানে মাইনাস হবে। তাহলে এখানে যে রিপোলারাইজেশন কার্ডিয়াক ভেক্টরটা ক্রিয়েট হবে সেটা হবে নিচের থেকে উপরের দিকে। ওকে, এবার আমরা একটু দেখি যে আমি যদি এই হার্টের মধ্যে এবার গ্যালভানোমিটার ইলেকট্রোড কানেক্ট করি তাহলে সেখানে ডিফ্লেকশন কী হবে। আমাদের হয়তোবা মনে আছে সেটা হচ্ছে কার্ডিয়াক ভেক্টর যদি পজিটিভ, গ্যালভানোমিটারের পজিটিভের দিকে যায় তাহলে পজিটিভ ডিফ্লেকশন, আর যদি নেগেটিভের দিকে যায় তাহলেও পজিটিভ ডিফ্লেকশন। কিন্তু যদি পজিটিভ নেগেটিভের দিকে যায় বা নেগেটিভ পজিটিভের দিকে যায় তাহলে নেগেটিভ ডিফ্লেকশন হয়। তাহলে আমরা একটু দেখি গ্যালভানোমিটার থিওরির মাধ্যমে আমাদের যে ইসিজি সিগন্যালটা আছে সেটা কিভাবে ক্রিয়েট হবে। আমরা তাহলে গ্যালভানোমিটারে কি করলাম, গ্যালভানোমিটারে পজিটিভ আর যে নেগেটিভ দুটো অংশ আছে, নেগেটিভটাকে উপরের পোর্শনে কানেক্ট করলাম বাম সাইডে এবং পজিটিভটাকে ডান সাইডে নিচের পোর্শনে কানেক্ট করে দিলাম।
এবার আমরা একটু দেখি গ্যালভানোমিটারের এই কানেকশনের উপর বেস করে কীভাবে ইসিজি সিগন্যালটা জেনারেট হবে। তাহলে আমরা একটু দেখি, যদি আমরা মনে করি এই কার্ভের উপরের দিকটা হচ্ছে পজিটিভ ডিফ্লেকশনের কার্ভ এবং নিচের দিকেরটা হচ্ছে নেগেটিভ ডিফ্লেকশনের কার্ভ, তাহলে আমরা ফার্স্ট দেখি এখানে অ্যাট্রিয়ামের জন্য যে ডিপোলারাইজেশন হবে সেটার জন্য মুভমেন্টটা কেমন হবে। যেহেতু অ্যাট্রিয়ামের পজিটিভটা ইলেকট্রোডের পজিটিভের দিকে যাচ্ছে, তার মানে এখানে একটা ডিফ্লেকশন হবে পজিটিভ, কিন্তু অ্যাট্রিয়াম হওয়ার কারণে এইটার ম্যাগনিটিউড হবে লো এবং স্পিড হবে নর্মাল। তাহলে আমরা বলতে পারি এখানে একটা সেমি সার্কেলের মতো কার্ভ ক্রিয়েট হবে। এরপর এই সেমি সার্কেলটা ক্রিয়েট হয়ে গেল, এরপর যেটা আছে সেটা হচ্ছে এবি নোড, কিন্তু এখানের ম্যাগনিটিউডটা লো হওয়ার কারণে কোনো কার্ভ ক্রিয়েট হবে না। কিন্তু এরপর যেটা হবে সেটা হচ্ছে সেপ্টামের ডিপোলারাইজেশন, কিন্তু সেপ্টামের ডিপোলারাইজেশনটা পজিটিভ যাচ্ছে নেগেটিভের দিকে, তার মানে এখানে একটা নেগেটিভ ডিফ্লেকশন ক্রিয়েট হবে, কিন্তু পার্কেনজি ফাইবার থাকার কারণে এটা হবে অনেক ফাস্ট, তার কারণে এটা অনেকটা আমরা বলতে পারি ট্রায়াঙ্গেলের মতো ক্রিয়েট হবে। এন্ড দেন এরপর ক্রিয়েট হবে মেজর ভেন্ট্রিকল, এবং মেজর ভেন্ট্রিকল পজিটিভে, তার মানে এখানে পজিটিভ ডিফ্লেকশন ক্রিয়েট হবে, যেহেতু অনেক সেল তার মানে এখানে ম্যাগনিটিউডটা অনেক হাই হবে। এবং এরপর ব্যাসাল, আবারও ব্যাসাল পজিটিভ নেগেটিভের দিকে, তার মানে ছোট্ট একটা কি বলতে পারি নেগেটিভ ডিফ্লেকশন ক্রিয়েট হবে। এবং আমরা জানি ডিপোলারাইজেশন হওয়ার পর কিছু অ্যামাউন্ট অফ টাইম প্লাটু ফেজ থাকে, তার মানে এরপর একটা প্লাটু ফেজ থাকবে, এরপর রিপোলারাইজেশন ক্রিয়েট হবে। রিপোলারাইজেশনটা আমরা দেখতে পাচ্ছি নেগেটিভটা নেগেটিভ দিকে যাচ্ছে, তার মানে এখানে একটা পজিটিভ ডিফ্লেকশন ক্রিয়েট হবে এবং ম্যাগনিটিউডটা হবে মডারেট এবং স্পিডটাও মডারেট। কারণ এখানের মধ্যে রিপোলারাইজেশন প্রসেসটা কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্প দ্বারা কন্ট্রোল হয় এবং এটা প্রসেসটা একটু স্লো। এবং আমরা যদি এখানে প্রত্যেকটা ভাগ দেখি তাহলে ফার্স্ট অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশনের পার্টটাকে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন পার্টটাকে কিউআরএস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর ভেন্ট্রিকেলের রিপোলারাইজেশন পার্টটাকে টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ইসিজি সিগন্যালের এই যে আমরা ওয়েভ শেপটা দেখলাম, এই ওয়েভ শেপটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। বেসিক্যালি এই ওয়েভ শেপটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ওয়েভ, একটাকে বলা হয় সেগমেন্ট, আর একটাকে বলা হয় ইন্টারভেল। হোয়াট ইজ ওয়েভ? যে পোর্শন ইসিজি সিগন্যালে আমাদের গ্যালভানোমিটারে কোনো মুভমেন্ট আছে বা নিডেলে মুভমেন্ট আছে, সেই অংশটাকে বলা হচ্ছে ওয়েভ। তাহলে এখানে ওয়েভ কী আছে? এখানে পি ওয়েভ আছে, এখানে কিউ ওয়েভ আছে, আর ওয়েভ আছে, এস ওয়েভ আছে এবং এখানে টি ওয়েভ আছে। তবে অবশ্যই কিউ আর এস তিনটা যেহেতু মিলে একটা ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন, সেজন্য এটার তিনটাকে মিলাই একটা কিউ আর এস কমপ্লেক্স ওয়েভ বলা হয়। তার মানে আমরা বলতে পারি এখানে ওয়েভ হচ্ছে পি ওয়েভ, কিউ আর এস কমপ্লেক্স ওয়েভ এবং টি ওয়েভ, যেখানের মধ্যে পি ওয়েভটা অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশনের জন্য, কিউ আর এস কমপ্লেক্সটা ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশনের জন্য, আর টি ওয়েভটা বেসিক্যালি ক্রিয়েট হচ্ছে ভেন্ট্রিকেলের রিপোলারাইজেশনের জন্য। এবং এখানে কিছু সেগমেন্ট আছে। সেগমেন্ট কোনগুলো? যে সময়টায় নিডেলে কোনো মুভমেন্ট নেই, নিডেলে মুভমেন্ট নেই কিন্তু আমরা বলতে পারি না এই সময় কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস নেই। যেমন ফার্স্ট আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পি ওয়েভ থেকে কিউআরএস কমপ্লেক্সের আগ পর্যন্ত একটা পোর্শন আছে, সেটাকে আমরা বলছি পিআর সেগমেন্ট, কারণ এখানে কোনো নিডেলে মুভমেন্ট নেই। কিন্তু এই সময়টা আমরা জানি এবি নোডে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস হয় বা এবি নোডে ডিপোলারাইজেশনটা এই সময় হয়। তার মানে এই সময় কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস আছে বাট কোনো নিডেলে মুভমেন্ট নেই দেখে এটাকে আমরা বলছি সেগমেন্ট। অ্যান্ড দেন পরবর্তী সেগমেন্টটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের পর থেকে টি ওয়েভ আসার আগ পর্যন্ত যে টাইমটা, এই সময়টাই আমরা জানি ভেন্ট্রিকেলের মধ্যে প্লাটু ফেজটা চলে এবং এখানে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকে এবং এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটার উপর বেস করে এখানে কোনো নিডেলে মুভমেন্ট থাকে না। তো এই যে মুভমেন্ট থাকে না এই অংশটাকে আমরা বলছি এসটি সেগমেন্ট। অনেকগুলো ওয়েভ এবং সেগমেন্টকে মিলায় অনেক সময় এগুলাকে ইন্টারভেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেমন এখানে দুইটা ইন্টারভেল আছে, একটা হচ্ছে পিআর ইন্টারভেল আর একটা হচ্ছে কিউটি ইন্টারভেল। আমরা একটু স্ট্যান্ডার্ড টাইমিংটা দেখি। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কার্ভটা আছে সেখানের মধ্যে নর্মালি পি আর ইন্টারভেল হওয়ার টাইমিংটা হচ্ছে 0.2 সেকেন্ডের মতো, যেখানে পি ওয়েভ ক্রিয়েট হয় 0.1 সেকেন্ডের মতো, পি আর সেগমেন্ট ক্রিয়েট হয় 0.1 সেকেন্ডের মতো, এবং কিউটি ইন্টারভেল টোটাল টাইম নেয় 0.4 সেকেন্ডের মতো, যেখানে আমাদের কিউআরএস কমপ্লেক্সটা অ্যাকচুয়ালি টাইম নেয়, কিউআরএস ডিউরেশনটা টাইম নেয় অ্যাবাউট 0.2 সেকেন্ডের মতো, এবং আমাদের যে কিউটি ইন্টারভেলটা আছে সেটা টাইম নেয় অ্যাবাউট 0.4 সেকেন্ডের মতো। তার মানে টোটাল ইসিজি সিগন্যাল ক্রিয়েশনের টাইম লাগে অ্যাপ্রক্সিমেট 0.6 সেকেন্ডের মতো।
তার মানে আমরা বলতে পারি একটা ইসিজি সিগন্যালের টোটাল টাইমিংটা হচ্ছে 0.6 সেকেন্ড, যেখানের মধ্যে পিআর ইন্টারভ্যাল 0.2 সেকেন্ড এবং কিউটি ইন্টারভ্যাল 0.4 সেকেন্ড। তাহলে টোটাল হচ্ছে 0.6 সেকেন্ডের মতো। এটাই হচ্ছে ইসিজি সিগন্যালের বেসিক কার্ভ এবং কিভাবে ক্রিয়েট হয় সেটাও আমরা ব্রিফলি আজকে ডিসকাস করার চেষ্টা করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হোম, স্টে সেফ।